সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ বেশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করতে পারে। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে সেভাবে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরগুলোকে বহির্গত নিরাপত্তা বাড়ানো হয়। তবে পুলিশের এমন বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে ভয়ের কিছু নেই, সে কথাও তিনি বলেছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। বলেন ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অবশ্য সে তার প্রমাণও মিলেছে শেখ হাসিনার আমলে যে জঙ্গি ঘটনাগুলো যে নাটক ছিল তার প্রমাণ মিলেছে তার পতনের পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন আওয়ামী লীগ ব্যর্থতা ঢাকতে রাষ্ট্রীয় মদদে একের পর এক জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তবে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়েই সরকারের নীতি নির্ধারকদের ভিন্ন ভিন্ন মত নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে জঙ্গি হামলার আশঙ্কা আছে, তথ্য উপদেষ্টা বলছেন জঙ্গি উপস্থিতির ঝুঁকি আছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এখন প্রশ্ন হলো কোনটি সত্যি? আর জঙ্গিবাদের অস্তিত্ব যদি সত্যি হয়ে থাকে সরকারের নজরদারি বা প্রস্তুতি কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জঙ্গি তৎপরতা ও সরকার নজরদারি। বিষয়টি নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। মনিরা শারমিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সেই সাথে প্রথমবারের মতো চ্যানেলে আসার জন্য আপনাকেও নতুন আবার অভিনন্দন জানাচ্ছি। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম জঙ্গি তৎপরতা ও সরকারের নজরদারি, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। একটু যেতে চাই যদি মনিরা শারমিন আপার কাছে একটু মনিরা শারমিন আপা, যদি এভাবে বলি, আমরা 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেখেছি বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান করা হয়েছে, সেখানে বা অনেকের মৃত্যু, অনেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এইসব ঘটনাগুলো আমরা দেখলাম, আবার বিভিন্ন প্রতিবেদনে এগুলো সব নাটক ছিল, মঞ্চস্থ ছিল। বিশেষ করে যদি বলি একেবারে কল্যাণপুরে সেই জাহাজবাড়ির যে জঙ্গি নাটক, সেখানে 9 জন তরুণকে হত্যা করার ঘটনাটাকে একেবারে এই ঘটনার জন্য যদি বলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগও দাখিল হয়েছে। এখন নতুন করে যে পুলিশ যে ঘোষণাটা দিল যে আসলে জঙ্গি হামলার আশঙ্কা হতে পারে, আপনি কি মনে করছেন আসলে এরকম কোনো সিচুয়েশন আছে কি না? আপনি যেটা বলছিলেন যে 2009 সাল থেকে আমরা আসলে হাসিনা আমলে যেটা দেখেছি যে এই জঙ্গি তৎপরতা বা জঙ্গি হামলার আশঙ্কা এই বলে বিভিন্নভাবে আসলে এটি যেমন রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এই বিষয়টিকে, এবং আমরা দেখেছি সেটা অনেক ক্ষেত্রে ফেক এবং নাটক মঞ্চস্থ করবার অনেক ঘটনা আমরা দেখেছি। আবার এটি যেটা আমরা দেখেছি যে সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবার একটা প্রবণতা আমরা দেখেছি। এর ফলে যেটা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। এই ঘোষণা যেটি আমরা দেখলাম যে একেবারে পুলিশের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা এবং আমাদের তথ্য উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের যখন ঘোষণা আমরা পেলাম, এর ফলে যেটা হলো যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আবারও এক ধরনের ভীতি সঞ্চার হলো। এবং দেখেন, যদি আসলে এই যে জঙ্গির যদি আসলে এই কোনো দেশবিরোধী কোনো পরিকল্পনা বা কোনো নাশকতার কোনো আশঙ্কা যদি আসলেও থেকে থাকে, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেটি আসলে নিয়ন্ত্রণ করা এবং সেটি কঠোর হস্তে দমন করা। এবং আমি যদি বলি যে এখানে আমাদের যারা গোয়েন্দারা আছেন, তারা বিভিন্ন যারা গোয়েন্দা সংশ্লিষ্ট যারা সংগঠন আছেন, সংস্থা আছেন, তাদের একটি কাজ যে এটি খুঁজে বের করা যে কোথায় আছে, কিভাবে আসলে এটি সরব হচ্ছে তারা। তো এটি আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অনেক বিষয় যদি আসলে এই জনমনে এরকম ঘোষণা দিয়ে যদি আসলে বলা হয়, সেটি জনমনে এক ধরনের ভীতি সঞ্চার করে এবং যারা কিনা আসলে এই ধরনের অপতৎপরতা ঘটাতে চায় তাদের কিন্তু একটা লেজিটিমেসি দেওয়া হয়।
সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের আশঙ্কা আবার আমরা কিন্তু আজকে আবার এটাও শুনলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী তিনি বলছেন যে উনি এটি জঙ্গি বলতে চান না, কারণ এই কথাটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এটার সাথে আমি একমত। কিন্তু এই যে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রকম উগ্রবাদী সংগঠন আছে, তো এইগুলো আসলে খুঁজে বের করার দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীরই, এবং যারা আসলে গোয়েন্দা সংস্থা আছে তারা চাইলেই আসলে তাদের যে অপতৎপরতা বা নাশকতার কি পরিকল্পনা আছে সেটি তারা আসলে খুঁজে বের করতে পারে। কিন্তু এই যে একটা ঘোষণা দেওয়া, এটির ফলে কিন্তু জনমানুষের মধ্যে একটা যদি বলি যে তাদের একটা ভয়ের একটা সংস্কৃতি আবার তৈরি হচ্ছে, যে আসলে কোনো না কোনোভাবে তারা আবার এফেক্টেড হতে যাচ্ছে কিনা। এইটা আমার মনে হয় যে ঘোষণা দেওয়ার মাধ্যমে আসলে মানুষকে জানানোর থেকেও এটা আমাদের সরকারেরই দায়িত্ব। সেক্ষেত্রে আপনার এই দায় কি এড়াতে পারে কিনা, বিশেষ করে যদি বলি পুলিশ যেহেতু ঘোষণা দিয়েছে 23 তারিখ, আজকে 28 তারিখ, 23 তারিখের পরে বা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি, আজকে কেন আসলো? আপনি মানে এটাই না, আমাদের এটা তো আবার একটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে আইন শৃঙ্খলা নিয়ে কথা একটু কম বলেন, কিন্তু অন্যান্য অনেক বিষয়ে উনি কথা বেশি বলেন দেখা যায়। কারণ অন্যান্য অনেক ডিপার্টমেন্টের দায়িত্ব আসলে উনার উপরে, উনার আসলে এখানে শ্রম বিভাজনেরও একটা ব্যাপার আছে, সেটা আমার মনে হয় যে মন্ত্রী পরিষদে আসলে উনার উপরে অনেক চাপ। কিন্তু এটা তো আসলে এই যে 23 তারিখে ঘোষণা, আপনি দেখেন 23 তারিখে ঘোষণা এবং আজকে প্রথমবারের মতো আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করলেন। তো এর মাঝখানে আসলে কেন উনি মন্তব্য করেননি, বা এটা নিয়ে আসলে কি কাজ করা হয়েছে বা কতটুকু অগ্রগতি হয়েছে, বা যদি এরকম তৎপরতা থেকেও থাকে, এরকম নাশকতার কোনো পরিকল্পনা থেকেও থাকে, সেটা আসলে খুঁজে বের করে সেটাও আসলে মানুষের সামনে বলা। কারণ এটা তো মানুষকে আসলে আশ্বস্ত করতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সরকারের জায়গা থেকে কাজ করছে। সুতরাং এটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার, এবং এটি আমার মনে হয় যে খুব মানে হাক ডাক দিয়ে মানুষকে জানানোর থেকে এই নাশকতা বা কোনো অপতৎপরতা এটি বন্ধে আসলে সরকারের কি বার্তা আছে সেটি আসলে মানুষকে বেশি প্রচার করা মনে হয় খুব গুরুত্বপূর্ণ। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আপনি কি মনে করেন যে 23 তারিখ একটি ঘোষণা হলো পুলিশের পক্ষ থেকে, পুলিশ দপ্তর থেকে, এরপরে আজকে 28 তারিখ, তো 5 দিন পরে যদি বলি বা প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি বললেন ঝুঁকি আছে, তবে এটাকে আবার অনেকে উনিও বলেছেন এটা রাজনৈতিক হাতিয়ার করার হিসেবে ব্যবহার করা হয়েছিল আওয়ামী লীগ আমলে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী একবারে বলেই ফেললেন যে কোনো জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই, তবে উগ্রপন্থী সংগঠনের অস্তিত্ব আছে। কিন্তু আপনি এখানে কোনো ধরনের গাফলেতি দেখেন কিনা, বা যদি বলি নীতি নির্ধারক পুলিশ, তথ্য সম্প্রচার উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনজন দুই রকম কথা বলেছেন, দুই রকম কথা কেন হচ্ছে সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল এসের আজকের এই সংলাপটি যারা দেখছেন দর্শকবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু এটার সাথে একমত না যে আপনার দুই রকম কথা হচ্ছে, কারণ একজন বলেছে যে জঙ্গির উপস্থিতি আছে কিন্তু জঙ্গি তৎপরতা নেই, এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছে। এবং জঙ্গিবাদ যে একটি আপনার ফেসিবাদ আমলের একটি টার্ম, সেটা আসলে সবাই বলেছে এবং সব গণমাধ্যমে সে জঙ্গি উপস্থিতি আছে কিন্তু জঙ্গি তৎপরতা নেই, জঙ্গিবাদের অস্তিত্ব নাই বলেছেন। জঙ্গিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংগঠনের অস্তিত্ব আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন আমি ভালো করে পড়েছি, সেটা হলো জঙ্গিবাদের তৎপরতা এখন নাই, মানে যে কার্যক্রমটা সেই কার্যক্রমটা নাই, কিন্তু জঙ্গির উপস্থিতি তো বিলুপ্ত হয়ে গেছে, এরকম কোনো ঘোষণা আসলে কেউ দেয়নি। এবং জঙ্গি সংগঠনগুলো কিন্তু আছে, আপনার মনে থাকবে সরকারের আমলে বলেছিল যে আসলে এখন দেশে জঙ্গি নেই। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের আমলে বলেছিল, আমি এখনকার কথা বলছি। আমাদের একটা মানে প্রবণতা হয়ে গেছে যে কিছু হলেই, এটা ঠিক যে ফেসিবাদ আমলে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এখন পুলিশ থেকে সেটা তাদের রুটিন ওয়ার্ক হিসাবে কেপিআই যেগুলো আছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা যেগুলোতে এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা থাকে, ওখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য একটি পত্র দেওয়া হয়েছে। এটা এমন না যে তারা সংবাদ সম্মেলন করে বলেছে, বা আগে যেরকম নাটক হতো, জাহাজবাড়ির কথা আপনি বললেন যে অনেকে মেরে ফেলা হয়েছে, তো ওইসব নাটক কিন্তু হতো যে 17 বছরের ফেসিবাদের একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, করার পরে নির্বাচন হওয়াটাও নিশ্চিত হয়ে গেল এবং ফেসিবাদের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, তারপরে ভোটারবিহীন নির্বাচন করলো, নিশিরাতের নির্বাচন করলো, আপনার আমিডামি নির্বাচন করলো। এই জিনিসগুলোকে আপনার ঢাকার জন্যে কিন্তু এই জঙ্গি নাটকগুলো সাজানো হয়েছিল বাংলাদেশে, যেগুলো এখন প্রমাণিত সত্য। এখন বিএনপি সরকার এসেছে 2 মাস, এখন তারা একটা কিছু করলেই খালি 17 বছরের যে ফেসিবাদের যত আলামত ছিল সবগুলোর সাথে এগুলো মিলিয়ে ফেলা হয় এবং বলা হচ্ছে যে সরকার আসলে সেই পথে হাঁটছে। আমরা কি আসলে পর্যাপ্ত সময় দিচ্ছি কিনা এটি দেখতে হবে। এবং
এইভাবে ডিফেম করাটা আসলে ঠিক হবে কিনা। কারণ আপনার কি সরকারের মনে করেন জঙ্গি তৎপরতা হামলার কিন্তু আছে। আশঙ্কা আছে কিনা? যদি নাই থাকে পুলিশও বা কেন এই ধরনের একটা নির্দেশনা দিল? এখন কেপিআই যেগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো বাংলা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আপনার এক ধরনের তৎপরতা তো প্রমাণ তারা পেয়েছে গোয়েন্দা সংস্থা, যে সেনাবাহিনীর দুইজন আপনার সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদের সাথে কোনো একটি জঙ্গি গোষ্ঠীর একজন সদস্যের আপনার যোগাযোগের প্রমাণ গোয়েন্দা সংস্থা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে চিঠি দিয়েছে। তো এটা তো আমি আসলে খারাপ কিছু এটা বরঞ্চ পুলিশের পজিটিভ তৎপরতা, এবং এই জিনিসটি আসলে আপনার সরকারের উপদেষ্টা বলেছেন যে আপনার ভয়ের কোনো কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু ভয়টা কাটানোর জন্যই বলেছেন, যেটা বলছেন যে আশ্বস্ত করা মানুষকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা পুলিশের প্রিএমটিভ মেজার, যে এই ধরনের তৎপরতা যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সরকার এখন এইরকম কোনো সংকটে নেই যে সংকটের কারণে তার নিজে থেকেই কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার প্রয়োজন পড়বে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি 23 তারিখে মানে 5 দিন আগে ঘোষণা দিয়েছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, এই প্রসঙ্গটি আপনি তুলেছেন। এখানে কিন্তু আপনার সংসদ অধিবেশন কিন্তু চলছে। আমি দেখিনি যে বিরোধী দলের কেউ কিন্তু এই জিনিসটা নোট করতে, যে কেন এরকম একটা কথা বলা হলো, আমাদের তৎপরতা আছে কিনা এই সম্পর্কে সরকারের বিবৃতি কিন্তু দাবি করেননি। বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উনি সব প্রণোদিত হয়ে মানুষকে অভয় দেওয়ার চেষ্টা সাংবাদিকের করেছেন। প্রশ্নের জবাব বলেছেন। তা আমি মনে করি যে জঙ্গি সংগঠনগুলো যেগুলো আছে এগুলো থাকবে, কারণ এটা তো আপনার সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপার, এবং বাংলাদেশের যে আপনার শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা যেরকমটা ছিল, এটার আমূল পরিবর্তন এখনো হয়নি যেহেতু, এবং জঙ্গি তৎপরতা যেহেতু ছিল, অনেক জঙ্গিরা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার জামিনে মুক্ত হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটাও কিন্তু বলেছেন যে তাদের জামিন বাতিলের ব্যবস্থা করা হবে। তথ্য উপদেষ্টা হ্যাঁ, তথ্য উপদেষ্টা বলছেন। তারা যেহেতু সমাজের মধ্যে আছে, সুতরাং তারা যে কোনো তৎপরতা করছে না, এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং সেই তৎপরতার ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, এপিবিএন থেকে যারা দায়িত্ব, আবার আপনার ধরেন ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট পুলিশের, তারা কার্যক্রম পরিচালনা করবে, একটি পত্র দিয়েছে, আরও হয়তো বা কার্যক্রম পরিচালনা করবে। এটা সময় গেলে বিস্তারিত বোঝা যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব মুনির শামীম। সরকারের পক্ষ থেকে যেমন একটি কোনো 23 তারিখের পরে কোনো ঘোষণা আসে, সংসদে বিরোধী দলের পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি বা তোলা হয়নি বিষয়টি, এই অভিযোগও করেছেন ডক্টর আব্দুল কাদের। এবং সেই সাথে এটাও মনে করেন কিনা যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক জঙ্গি তারা জামিনে মুক্তি পেয়েছে এবং তারা এখন সেই সুযোগে জড়ো হচ্ছে কিনা, এটাও তো হতে পারে। হ্যাঁ, এই আশঙ্কাটা একেবারে অমূলক নয়, কারণ তখন আমরা দেখেছি যে যেভাবে করে অনেক যাবজ্জীবনের আসামি, ফাঁসির আসামি, তারাও জেল থেকে ছাড়া পেয়ে গেছে, এবং পরবর্তীতে কিন্তু আমরা তাদের নিয়ে পরবর্তীতে তাদের আবার ধরার বিষয়ে সেরকম কোনো তৎপরতা কিন্তু দেখিনি। আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকারের দুটা ডিসফাংশনাল ইউনিট ছিল, একটা স্বরাষ্ট্র আর একটা হচ্ছে স্বাস্থ্য। তো এই জায়গা থেকে তো আমরা আসলে সেই ধরনের তৎপরতা বা তারা তো আসলে অনেক ক্ষেত্রে যেটা করেছেন সেটা হচ্ছে দিনাতিপাত করেছেন, এবং দিন চলে যাক, ওনারা এই দায়িত্বভার থেকে মুক্ত হন, এই ধরনের একটা প্রবণতা ওনাদের মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে এই আশঙ্কাটা তো অমূলক না। তবে এটি আসলে আমার মনে হয় যে সরকারের মধ্যে যে এই ধরনের দুই ধরনের কথাবার্তা, এগুলো কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তো সেই জায়গা থেকে অবশ্যই এই জায়গায় সরকারের পক্ষ থেকে একটা তাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি মধ্যে থেকে তাদের এই জায়গাটা আসলে ম্যানেজ করা দরকার। তবে হ্যাঁ, এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটি আজকে সংসদে আলোচনা করবার মতো একটা বিষয় ছিল। বিরোধী দলের পক্ষ থেকে এই কথাটা উঠতে পারতো যে এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছে যে জঙ্গি হামলার কথা, সেটি বিষয়ে বিস্তারিত জানতে চাইতে পারতেন আমাদের বিরোধী দলীয় যারা আছেন। এবং এর বিষয়ে আসলে কোনো একটি এই ধরনের সংকট কিন্তু যখন বাংলাদেশে হয় বা এই ধরনের কোনো আশঙ্কা হয়, তখন কিন্তু আসলে সরকারের পক্ষেও কিন্তু পুরোপুরি এটি ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা কিন্তু থাকে না। এটা অবশ্যই বিরোধী দলের সেইখানে তাদের প্রয়োজন আছে, তাদের সাপোর্টের। তো সেই জায়গা থেকে সংসদে এই ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে আলোচনা হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এটা মনে করেন যে বিরোধী দল এসে বিশেষ করে তেল নিয়ে যখন সংকট চলে বাংলাদেশে, তখনও বিরোধী দলের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা দেখা যায়নি, পরবর্তীতে এসছে অনেক সমালোচনার পর আবার একই ঘটনা যেটা বললাম যে জঙ্গির হামলার যে আশঙ্কা, সে বিষয় নিয়েও কথা বলছে না। বিরোধী দল কি শুধুমাত্র রাজপথ উত্তপ্ত করবার জন্য কেবল রাজপথে নামার বা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এই বিষয়গুলোতে বেশি মনোনিবেশ করেছে নাকি জনগণের কথা চিন্তা করছে? না, এটা আমার কাছে মনে হয় না, কারণ জ্বালানি সংকট নিয়ে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা হয়েছে সংসদে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন আমরা যখন দেখি সংসদে কথা বলতে যখন আমরা দেখি
ট্রেজারি বেঞ্চে বা সরকার দলীয় যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তারা কিন্তু সময় বেশি পান এবং তাদের কিন্তু কথা বলবার সুযোগ বেশি থাকে। সেই জায়গা থেকে দেখা গেছে যে বিরোধী দলীয় যারা আছেন তারা অনেক ক্ষেত্রে সুযোগ চান, বারবার সুযোগ চান, আমরা দেখি। তো সেই জায়গাতে তাদের সময় অল্প থাকে, তারা নানান বিষয়, তাদের এলাকার বিষয়ে বলেন, তারা জাতীয় ইস্যু অ্যাড্রেস করেন, সবকিছু মিলিয়েই তাদের বলতে হয়। কিন্তু আমি মনে করি যে জ্বালানি সংকট নিয়ে এবং এই শিশুরা যে হামের কারণে যে তাদের মৃত্যুর ঘটনা ঘটছে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং সংসদের বাইরেও আমরা আসলে আলাপ করবার চেষ্টা করেছি। সুতরাং এই জায়গায় বিরোধী দলের যেই তৎপরতা সংসদের ভেতরে এবং বাইরে, আমার মনে হয় যে অন্তত আমি এনসিপির পক্ষ থেকে বলতে পারি যে এনসিপির যারা আসলে 6 জন সংসদ সদস্য আছেন তারা কিন্তু বোল্ড ভূমিকা পালন করছে এবং সাধারণ জনগণও সেটা দেখছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিরোধী বলতে মানে সরকারি দলের অনেকেও কিন্তু এটা স্বীকার করছেন যে সংসদ কিন্তু অনেক বেশি যদি বলি যে প্রতিনিধিত্বশীল, বিরোধী দল অনেক বেশি বোল্ড, সেক্ষেত্রে এনসিপির যে 6 জন আছেন তারা অনেক সক্রিয় ভূমিকা পালন করছেন। এটি কিন্তু আমরা বলতে শুনছি। ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের। শেখ হাসিনাকে বিশেষ করে যে জুলাই আন্দোলন যখন হয় তখন শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতেন। তিনি বলেছিলেন এক সময় তিনি চলে গেলে দেশ আবার জঙ্গিদের দখলে যাবে। এখন কি আসলে সেই দিকে কোনো ইশারা ইঙ্গিত দেখছেন কিনা? মানে তিনি তো বলেছিলেন যে তিনি চলে গেলে যে দেশ আবার জঙ্গিদের দখলে চলে যাবে। মোটেই দেখছি না আসলে জঙ্গিদের দখলে যাওয়ার বিষয় না। এটা তো আসলে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা যা করার দরকার অনেক সুইপিং কমেন্ট করেছে, সেগুলো তো আমরা দেখেছি। আমি আগেই যেটা বললাম যে যেহেতু শাসন ব্যবস্থা দুর্বল ছিল এবং আপনার নির্বাচন, মানুষের অনেক দিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, এগুলো তো সেও জানতো। এটা জানার কারণেই নানান রকম নাটক, নানান রকম সুইপিং কমেন্টস করেছেন। এবং আপনার মনে থাকবে যে জুলাই আন্দোলনের মোমেন্টাম যেটা চেঞ্জ হয়েছিল, সে একটি প্রশ্ন সাংবাদিকরা করেছিল যে চাকরি কারা পাবে। এই প্রশ্নের উত্তর আসলে উনি এমনভাবে দিয়েছিলেন, তারপরে কিন্তু আর থামিয়ে রাখা যায়নি। এটা আমার কাছে খুব টার্নিং পয়েন্ট মনে হয়। তো এরকমই একটি কথা এরকম বলেছে যে চলে গেলে জঙ্গিবাদের ইয়াতে পড়বে। তো এখন এটা আমার মনে হয় যে খুব বেশি বড় কোনো ইস্যু বাংলাদেশে এখন হয়ে উঠেনি। জঙ্গি তৎপরতা পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে সেটা করেছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের আশা করেছিল এবং যে পরিবর্তনের আশা নিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই পরিবর্তনের আশাটি মানুষের মধ্যে এখনও আছে এবং সেই যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ সকল ধরনের অপতৎপরতা আসলে সম্মিলিতভাবে প্রোটেক্ট করবে। একটি বিষয় খুবই ইতিবাচক কিন্তু হচ্ছে, আমার সহ আলোচক বললেন যে সংসদে যেমন ধরেন তেল সংকট নিয়ে সরকারি দল বিরোধী দল সমানভাবে, দেখেন 222 এবং 78 তাদের আসন সংখ্যার মধ্যে অনেক পার্থক্য আছে, তারপরে সমান সদস্য নিয়ে একটি সংসদের বিশেষ কমিটি গঠন করেছে। এই ধরনের বিষয় যদি আসবে খুবই ইতিবাচক এবং আমি মনে করি যে এই ধরনের সমস্যা আসলে সরকারি দল বিরোধী দল একসাথেই চাইবে যেন ফেসিবাদ বাংলাদেশে আবার ফিরে না আসে। যতটুকু মতবিরোধ এখন দেখা যাচ্ছে, আমার মনে হয় যে ন্যাশনাল ক্রাইসিস যদি হয়, যদি এরকম সম্ভাবনা দেখা যায় যে ফেসিবাদ আবার ফেরত আসতে পারে, তাহলে কিন্তু সরকারি দল বিরোধী দল একসাথে মুভ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে এই যে ইতিবাচক যে কথাটা বললেন যে তেল সংকট মোকাবেলায় 10 জনের একটা কমিটি, কিন্তু এরপরে আমরা বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দেখলাম, গুপ্ত নিয়ে বক্তব্য, বিশেষ করে আমি যদি বলি একেবারে প্রধানমন্ত্রীর বা বক্তব্যে উঠে এসেছে বিভ্রান্তকারী, তারা মুক্তিযুদ্ধ বিরোধীরা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। এইসব বিষয়গুলো আবার সে ইতিবাচক যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সরকার, আবার এটা নেতিবাচকের দিকে যাচ্ছে কিনা? এখন পলিটিক্সে তো বিরোধিতা থাকবেই, না হলে পলিটিক্সের আপনার স্কোপটা তো থাকে না। এখন জামাত ইসলাম হলো সবচেয়ে বেশি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। এনসিপির কথা যেটা উনি বললেন, এটা কিন্তু সত্য যে এনসিপির যে 6 জন তারা খুবই ভোকালে সংসদে। এটার কারণ হলো তারা বয়সে তরুণ, তারা আন্দোলন করে এসেছে এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে তাদের কারেন্ট ধারণা আছে এইটা। আর রাজনীতিতে যেটা আপনার সংসদের ভিতরের আলোচনা এবং সংসদের বাইরের আলোচনা, সেই আলোচনার মধ্যে বিএনপি এবং জামাত তারা একই সুরে কথা বলবে এরকমটা তো হতে পারে না। স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামের ভূমিকা, এটা তো জামাত ইসলাম অস্বীকার করার কোনো কারণ নেই, তাদের জন্য এটা একটা অস্বস্তির কারণ। বরঞ্চ এটাকে যদি তারা স্বীকার করে নেয়, আমার মনে হয় রাজনীতিতে তারা একটি ভালো সুবিধাজনক অবস্থানে, যেমনটা আপনার ক্ষমা চাওয়া এবং জাতির কাছে পরিষ্কার করা যে এটা যে সময়টাতে হয়েছিল তখনকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং এখন তারা কতটুকু ওন করছেন কতটুকু ওন করছেন না সেটা করা, এটাই সত্য। আর গুপ্ত সত্যর কথা যেটা বললেন, সেটাও আসলে একটা রাজনৈতিক ডিলেমা হঠাৎ করে তৈরি হয়েছে। আপনার মনে আছে যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কমিটি ঘোষণা করেছিল, তারপরে বিরাট বড় একটা আন্দোলন কিন্তু হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে ছাত্রদল এখানে কমিটি ঘোষণা করতে পারবে না,
কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ছিল আপনার জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম আকাঙ্ক্ষা, এবং অনেকেই কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। পরবর্তীতে দেখা গেছে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই জামাত শিবিরের বিভিন্ন শিবিরের, বিশেষ করে যে ছাত্র সংগঠনটি আছে সেই ছাত্র সংগঠনের পদধারী নেতা। এই বিষয়টি আসলে গুপ্ত সুপ্ত তারা প্রকাশ্যে এসেছে এবং এটা নিয়ে এখন আলোচনাটা চলছে। তা আমি মনে করি রাজনীতিতে যেটা আওয়ামী লীগ যে তারা এটাকে কৌশল বলতো, যেমন ধরেন 14 সালের নির্বাচন তারা বলছে যে এটা আমরা কৌশলে করেছি, তারপরের আপনার নিশিরাতের নির্বাচন সেটা কৌশলে হয়েছে, আমিডামি নির্বাচন কৌশলে হয়েছে। এগুলো আসলে কৌশল ছিল না, এটা অপকৌশল। আমি এখনো মনে করি যে এই গুপ্ত যে রাজনীতি, যেটা আপনার প্রকাশ্যে না আসাটা, সেটাও কিন্তু রাজনৈতিক অপকৌশল। সেই অপকৌশলটা আসলে পরিহার করা উচিত। যেমন ধরেন একজন মানুষ কথা বলছে, সে বলছে আমি সাধারণ, কি তারা গুপ্ত রাজনীতি করছে কি? এখনো করছে সেটা ক্যাম্পাসগুলোতে আমরা কিন্তু খুব শক্তভাবেই টের পাচ্ছি। ধরেন বলছে মেধাবী এবং উনি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু আসলে সে রাজনৈতিক দলের সদস্য, তার কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন ধরেন একজন মাইক নিয়ে আপনার বলছে আপনার আসুন আমরা আন্দোলন করছি, একটা জনপ্রিয় বিষয়। এখন সে একটা বিতর্ক সংগঠনের সভাপতি, সে একটা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, তার কথা মানুষ শুনছে, কারণ সে সাধারণ শিক্ষার্থী। আবার ছাত্র দলের কমিটিতে কারা সভাপতি আছে, কারা সেক্রেটারি আছে, কারা জয়েন্ট সেক্রেটারি আছে, প্রত্যেকের নাম হলো প্রকাশিত। এনসিপির ক্ষেত্রেও কিন্তু তাই, প্রত্যেকে চিনে। তারা কথা বলবে যে ছাত্র দল বলছে এনসিপি বলছে, কিন্তু শিবিরের কোনো নেতা যখন এই ধরনের জনপ্রিয় ইস্যু নিয়ে আন্দোলন করে বলছে একজন সাধারণ শিক্ষার্থী বলছে, সুতরাং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা খুব দ্রুতই জড়ো হয়ে যেতে পারবো। তাহলে একটা রাজনীতির মাঠে একটা অসম প্রতিযোগিতার তৈরি হয়। এই জিনিসটা থেকে আপনার বিতর্কটা তৈরি হয়েছে। কিন্তু এটা মনে হয় কিনা যে আপনাদের তারা সাধারণ শিক্ষার্থীর মন জয় করতে পেরেছে বলে সাধারণ শিক্ষার্থীগুলো তাদের দিকে ঝুঁকে বসেছে? না, আমি তো বললামই যে পরিচয় গোপন করলে তো সাধারণ শিক্ষার্থীদের মন জয় করাই যাবে। আপনি দেখেন যে অনেকেরই কিন্তু এখন যেহেতু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ভিডিও রয়ে গেছে, স্ক্রিনশট রয়ে গেছে, আগে তাদের সাথে ছাত্রলীগের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা প্রকাশ্যে আসছে। আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট এসেছে, তারপরে আপনার বিভিন্ন বক্তব্য এসেছে। এগুলো থেকে তো বোঝা যায় যে এখান থেকে আপনার তারা সরে আসেনি, এবং এখনও আবার তারা ওই একইভাবেই যাচ্ছে। একটা সংগঠন, তার আবার অনেকগুলা কালচারাল সংগঠন, তারা আবার এখন এক হচ্ছে, একজন আরেকজনকে ওন করে নিচ্ছে। তো এটাকে আসলে যারা প্রকাশ্যে রাজনীতি করে, যারা জেল জুলুম 16-17 বছরে প্রকাশ্যে মোকাবেলা করে আসছে, তাদেরকেও এখন যখন সম্মিলিতভাবে ডিফেম করার চেষ্টা করা হয় সাধারণের ব্যানারে বা মেধাবীর ব্যানারে, কিংবা তথাকথিত আপনার সুশীল কিংবা আপনার কি বলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, তখন তাদের প্রতিবাদ তো করতেই হবে। মুনিরা শারমিনের কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন আজকে একটি তথ্যের কথা বলেছে। সেটা বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চোখে পড়েনি। তারা বলেছেন জামায়াত সহ, যদিও বলি জামায়াত সহ 11 দলের পক্ষ থেকে বারবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। এখন যে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন, তারা বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তথ্য তাদের চোখে পড়েনি। এখন জামায়াত সহ 11 দলের জোট, তারা কি বলবে? আর যদি বলেন, স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম ডক্টর আব্দুল কাদেরকে যে শিবির এখনো গুপ্ত রাজনীতি করছে কিনা, ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছে কিনা আগে, বা এখন করছে কিনা, তারা তো প্রকাশ্যে আসছে, তিনিও সে কথা বলছেন। আচ্ছা, আমি গুপ্ত নিয়ে যে বিষয়টা সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, প্রথমত আমার মনে হয় যে 5 আগস্টের পরে আগে যদি গুপ্ত রাজনীতি করবার কোনো সেরকম সিচুয়েশন থাকে, 5 আগস্টের পরে সেই সিচুয়েশন নাই। আগে ছিল কারণ হচ্ছে আমরা যখন ক্যাম্পাসে, তখন আমরা কিন্তু সত্যিকার অর্থে ছাত্রদলেরও সেরকম ভূমিকা পাইনি। ছাত্রদল হিসেবে ছিল, তবে তারা কিন্তু ক্যাম্পাসে এসে যে আসলে আন্দোলন সংগ্রামে খুব বেশি সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে সেটা কিন্তু হয়নি। এবং আমরা এমনও দেখেছি ছাত্রদলেরও কেউ কিন্তু আসলে ছাত্রলীগের পদধারী ছিল, এবং তারা হলে বলেন বা ক্যাম্পাসে টিকে থাকার জন্য সেটা করতে হয়েছে। এটা একটা সেই সময়কার একটা খুবই এমার্জেন্সি একটা প্রয়োজন ছিল। এবং দেখেন, এখানে এখন শিবিরের কথা বলা হচ্ছে, শিবিরও তো আসলে তারা কি নামে কি থাকতে পেরেছে কিনা। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হলে ছিলাম, হলে আমাদের এরকম একটা কর্মসূচি ছিল যে শিবির নিধন কর্মসূচি। শিবির পেলে শিবিরকে বের করে দেওয়া হবে। এবং তাদের আমরা এখনো মনে আছে, আমার নিজের রুমে একদম বইপত্র সব কিছু খোঁজাখুঁজি করে কোনো বইপত্র তারা পেয়েছিল, আমার এক রুমমেটকে তারা বের করে দিয়েছিল। আর ছাত্রদল পেলে না, ছাত্রদল পেলে তো সেরকম আমরা দেখিনি অন্তত, কারণ ছাত্রদল তো তখন ক্যাম্পাসে ওরকম ফ্রিলি থাকতেই পারে না, তারা তো আসেই না।
তো সেই জায়গায় কিন্তু শিবির যখন ছিল তখন কিন্তু তারা নামে থাকতে পারে নাই, সুতরাং শিবির হলেই তারা আসলে হত্যাযোগ্য এটা করে তোলা হয়েছিল এবং একদম রাতের অন্ধকারে আমার রুমমেটকে বের করে দেওয়া হয়েছিল একটা নারী হল থেকে। আপনি চিন্তা করেন, তাকে সময়ও দেওয়া হয়নি যে সকাল হোক তুমি সকালে যেও। সুতরাং এই যখন আসলে অবস্থা, তখন আমার মনে হয় যে এই যে বিভক্তি, গুপ্ত বলে যে একটা বিভক্তি এখন তৈরি করা হচ্ছে, এটা আমার মনে হয় যে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নাই, কারণ এটা আমাদের মধ্যে বিভক্তি বাড়ায় এবং আমরা খুব একটা ন্যাক্কারজনক এক ধরনের সংঘর্ষ দেখলাম আমাদের ক্যাম্পাসে, সেটিও আসলে অনাকাঙ্ক্ষিত। 5 আগস্টের পরে আসলে আমাদের প্রত্যেকটা সংকটের মূল হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন আমরা আসলে কাউকে তার প্রাপ্য অবদানটার জন্য, মানে যে ভূমিকাটা সে পালন করেছে সংকটের সময়, সেটার জন্য আমরা ক্রেডিট দিতে চাই না। কারণ সেই কারণে যেটা হয়, সবাই সবার ক্রেডিট নিয়ে আসলে চিন্তায় আছে এবং একজন আসলে ক্রেডিট নিলে আরেকজন ভাবছে আমার ক্রেডিট বোধহয় কম পড়ে যাচ্ছে। দেখেন এখানে 5 আগস্টের আগে যে সিচুয়েশন ছিল আমরা দেখেছি, ছাত্র দলের কত যারা নেতৃত্ব তারা কিন্তু জেলে গেছে, হামলা মামলা শিকার হয়েছে। আমরা এখনো, আমার মনে আছে যে আমানুল্লাহ আমান, তিনি তার নখ তুলে ফেলা হয়েছে। তিনি একদিন কেঁদে কেঁদে বলছিলেন একটা সাক্ষাৎকারে যে তার মা আম্বিয়া বেগম তিনি কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে। সুতরাং আমরা তো আসলে এই সময়ের মধ্যে দিয়ে গেছি, এটা স্বীকার করতে হবে। আমরা সবাই কম বেশি এই ধরনের নিপীড়নের শিকার হয়েছি, ক্যাম্পাসে যারা অন্তত আমরা ভয়েস রেজ করার চেষ্টা করেছি। সুতরাং আমার মনে হয় যে এই গুপ্ত বলে, বা এখন শিবিরের কথাও যদি বলি, তারা যদি প্রকাশ্যে তাদের পরিচয় আসতো, তারা তো আসলে মানে থাকতে পারতো না। আপনার মনে থাকবার কথা, আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং এই অবস্থায় আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের মধ্যে এই বিভক্তি, গুপ্ত বলে যে বিভক্তি, সেটা অনেক বাড়াচ্ছে। এবং এখন একটা কথা বলছে যে শিবির তো এখনো প্রকাশ্যে আসেনি, গুপ্ত রাজনীতি এখনো করছে। আমি এটাই বলছি যে এখন তো 5 আগস্টের পরে এই সময় তো আসলে যে যার নিজের আমব্রেলাতে ফিরে গেছে, সে তার মতন রাজনীতি করছে, প্রত্যেকের মতাদর্শিক রাজনীতি করছে। সুতরাং এখন তো আসলে প্রয়োজন নেই। এখন যদি আসলে কেউ রাজনীতি করে, গুপ্ত রাজনীতি করে, সেটা আসলে একটা প্রশ্নের উদ্রেক করে। কিন্তু এখানে আরেকটা খুবই সূক্ষ্ম ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে আমরা দেখছি বিএনপি বা ছাত্রদলের মধ্যে অনেকেই যারা আসলে সংস্কার নিয়ে হয়তো খুব পজিটিভ কথা বলছে, অথবা কোনো একটি কথা যেটা আসলে তার দলের বিপক্ষে যাচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু সেটা হয়তো সার্বিকভাবে মানুষের কল্যাণে যাচ্ছে, তাদের আবার গুপ্ত ট্যাগ দেওয়া হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিন্তু আমরা বিএনপি এবং ছাত্রদলের মধ্যে দেখছি যে নিজেদের মধ্যেই তারা গুপ্ত খুঁজে বের করছে। তার মানে কি বিএনপির মধ্যেও গুপ্ত ঢুকে গেছে এই গত ফ্যাসিবাদী আমলে? সেটা তো হওয়ার কথা না, বিএনপি তো নিপীড়িত একটা সংগঠন ছিল। সুতরাং আমাদের এখন আসলে নানান ধরনের প্রশ্ন সামনে আসছে যে বিএনপিও কি আসলে গুপ্ত? আবার আমরা দেখলাম, দেখেন একজন প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী ছিলেন তখন, তিনি তার প্রচারণায় গিয়ে বলছেন যে গুপ্ত একজন প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী, তিনি যদি এই ধরনের গুপ্ত বলে এই কথাগুলো আসলে উস্কে দেয়, তাহলে এটা তো আসলে আমরা আশা করি না। তার কাছ থেকে আমরা চাই আসলে খুব কনস্ট্রাকটিভ কথা, খুব কনস্ট্রাকটিভ মন্তব্য। তো আমার মনে হয় যে এই যে একটা বিষয় যে, এবং আমার আরেকটা বিষয় মনে হয় যে এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অসত্য তথ্য কিন্তু উপস্থাপন করা হয়। মানে উনি আসলে ধরেন যেখানে ইপিজেড নাই সেখানে ইপিজেড করা হচ্ছে। তারপর বিভিন্ন সময় আমরা দেখি যে সংসদের মধ্যেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের তথ্য বিভ্রান্তির মধ্যে পড়েছি। প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক মিমস, অনেক রাজনৈতিক ট্রল করা হয়েছে। তো উনার আসলে ট্রলগুলো আবার জামায়াত বা 11 দলের পক্ষ থেকে করা হচ্ছে, এমনও তো অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ তো অনেক কিছু আছে, কিন্তু আমি বলছি যে গুপ্ত তো আসলে বিএনপি অন্য দলের মধ্যে খুঁজছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে কেউ গুপ্ত আছে কিনা, এটাও খুঁজে দেখা দরকার। কারণ তাকে দিয়ে আসলে এরকম ভুল তথ্য যারা উপস্থাপন করাচ্ছে, বা বিএনপির মধ্যে আসলে এত গুপ্ত বেড়ে গেল কেন? কারণ তারাই তাদের দলের লোকজনকে গুপ্ত বলছে। তো এটি তো এখন সামনে আমার আশঙ্কা হচ্ছে যে গুপ্ত বাইরে না খুঁজে দেখা যাবে যে এখন বিএনপিরই দুইটা গ্রুপ হয়ে যাবে, একটা গুপ্ত বিএনপি আর একটা হচ্ছে প্রকাশ্য বিএনপি। এটা হলে তো আরেকটা সমস্যা হয়ে যাবে। এই সেই সমস্যার কথা একটু শুনে আসি। ডক্টর আব্দুল কাদের, আপনি কি বলবেন আসলে যদি এভাবে বলি বিএনপির ভিতরেও গুপ্ত আছে এবং এখন আপনি গুপ্ত সন্দেহে দুটো ভাগ হয়ে যেতে পারে বিএনপি, এমন প্রশ্ন তুলেছেন মনিরা আপা, কি বলবেন? আমি একটা কথা বলি যে আমার সহ আলোচক যেটি বললেন যে ছাত্রদলের ছেলেরা শিবিরদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল, যার ফলে শিবির হলে থাকার জন্য আপনার সেই গুপ্ত আশ্রয় নিয়েছে। এখন তখন কিন্তু আপনি ওই সময়টাতে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন তাদের নাম জানতেন, যে কে ছাত্রদলের সভাপতি, কে ছাত্রদলের সেক্রেটারি। কিন্তু শিবিরের সভাপতি এবং সেক্রেটারির নাম জানলাম আমরা পরে, 5 আগস্টের পরে, এবং দেখলাম যে তারা ডিবেটিং ক্লাবের সেক্রেটারি, এবং তাদের খুব সহপাঠী পাশের বেঞ্চে বসতো। তারাও অবাক হলো যে এই ছেলেটি শিবির করে।
হলে থাকাটা তো জরুরি ছিল কেন ছাত্রদলের শিবিরের সভাপতি এবং সেক্রেটারির জন্য? তাহলে তো ছাত্রদলে একই কাজ করতে পারতো, যে হলে থাকার জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে তাদের অস্তিত্ব বিসর্জন দিয়ে। ছাত্রদল কিন্তু সেটি করেনি। আমি নিজে 2008 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যোগদান করি, ছাত্রদলের একটা ছেলে পরীক্ষা দিতে গিয়েছিল, আমি তাকে রিসিভ করে বাইরে থেকে নিয়ে এসেছিলাম, পরে আমি তাকে রক্ষা করতে পারিনি। এমনভাবে তাকে পিটিয়েছে, প্রায় সে মৃত্যুশয্যায় চলে গিয়েছিল, এবং আমি নিজে মার খেয়ে সেই ছেলেকে বাইরে বের করে চিকিৎসা দিয়ে পরীক্ষা কিন্তু দিতে পারেনি, সে তার ছাত্র জীবন সম্পন্ন করতে পারেনি। আজকে যে এক ধরনের বিতর্ক আসে যে ছাত্রদল, অছাত্ররা ছাত্রদল করে, এই ধরনের একটা বিতর্ক আসে না, এখন দেখেন তাদের কিন্তু ছাত্রত্বই তারা সম্পন্ন করতে পারে, অথচ শিবির কিন্তু খুব সুন্দরভাবেই হলে থেকে সেই কাজগুলো করেছে। এখন এই যে গুপ্ত ট্যাগের যে ব্যাপারটি আসছে, গুপ্ত সুপ্ত যে আলোচনাটা হচ্ছে, এটা হলো আমি মনে করি যে এই যে কথাটি বলেছেন বিএনপির ভিতরে গুপ্ত আছে থাকতে পারে, আমি এই জায়গাটাতে খুব মানে এটা একসময় গিয়ে কোনো ধরনের বড় কোনো সামাজিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে বা ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়টা বলার আরেকটি ইমপ্লিকেশন আছে, সামাজিক ইমপ্লিকেশন, যে ছাত্রদলেরও তো বিভিন্ন গ্রুপ থাকে, বড় সংগঠন, একটা উদারপন্থী সংগঠন বিএনপি, এখানে অনেক লোক আছে, এর মধ্যে একজনকে কিন্তু আপনি দেখেছেন কয়েকদিন আগে এনসিপিতে যোগ দিয়েছে, তার নামে চাঁদাবাজির মামলা ছিল, এখন কিন্তু চাঁদাবাজ নিয়ে আর কোনো কথা হচ্ছে না, সে কিন্তু এনসিপিতে যোগ দিয়েছে এবং ঢাকা উত্তর মহানগরের সভাপতি হয়েছে আবু ইসাক সরকার। এখন বিএনপির মধ্যেও যদি এরকম থাকে, ভবিষ্যতে কেউ যদি এরকম দলে নিতে চায় গুপ্ত সুপ্ত সংগঠনের কাউকে, এটি তাদের জন্য একটি বার্তা, এবং মনে করি এটা বিএনপির জন্য ভালোই হচ্ছে যে তারা সবাই, সব ধরনের সংগঠন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, তারা যেন একটু সতর্ক থাকে, যেহেতু একটি ছাত্র সংগঠনের এই ধরনের অভ্যাস আছে, এবং তারা এখনও কিন্তু আপনি ওয়েবসাইটে বা বিভিন্ন ইয়াতে শিবিরের যত ধরনের সংগঠন আছে বিভিন্ন পর্যায়ে সবগুলোর তালিকা একসাথে পাবেন না। জি, না সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন, এটা বিএনপির জন্য আমি মনে করি ভালোই এনসিপিতে হবে। একজন যোগ দিয়েছেন বিএনপির বা ছাত্রদলের, ছাত্রদলের না, বিএনপির আবু ইসাক সরকার আপনার ওই ঢাকার সাথে এনসিপিতে যোগ দিয়েছেন। আমার প্রশ্ন এই জায়গায়, চাঁদপুরও এনসিপিতে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাদের যোগদান করেছে 18 এপ্রিলে একটি ঘোষণা। আমার প্রশ্ন হলো, বিএনপি এখন ক্ষমতায়, বিএনপির নেতারা কেন আবার এনসিপিতে যোগ দিচ্ছে? সেটা তো এনসিপি কে জিজ্ঞেস করতে হবে তারা কেন নিচ্ছে, না, কারণ আপনার এনসিপি তো বলেছে যে আওয়ামী লীগ হলেও তারা এখন নিবে, এটা আগে কিন্তু বলেনি। এখন আপনার বিএনপির তো বড় দল, যেহেতু বিদ্রোহী প্রার্থী তো প্রচুর ছিল, সবাইকে তো নমিনেশন দেওয়া সম্ভব হয়নি, এখন তারা তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তারা দল পরিবর্তন করতে পারে, এটা তাদেরও অধিকার। তাদের কি মনে হচ্ছে যে এনসিপিতে গেলে তাদের ক্যারিয়ার বেশ ভালো হবে? আমার বিএনপি থাকলে ক্যারিয়ার ভালো হবে না, এটা তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কারণ এক একটা আসনের এক এক ধরনের বাস্তবতা, হ্যাঁ, যে জায়গা থেকে গিয়েছে ওই আসনের বাস্তবতা সে চিন্তা করেছে, রাষ্ট্রীয়ভাবে না বা পুরো দেশ নিয়ে পুরো সংগঠন নিয়ে চিন্তা করেনি। ওখানে হয়তো বা সে দেখেছে যে ওখান থেকে তারা নমিনেশন পাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি, সেই কারণে একটু যেতে চাই মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, আপনাদের এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম একই ঘোষণা দিয়েছেন, আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুখপাত্র গতকালকে একই ঘোষণা দিয়েছেন, যে কোনো দলের নেতা কর্মীরা এনসিপিতে যোগদান করতে পারবে। আমার প্রশ্নটা হলো, এনসিপি কি একটা, এনসিপি আমার যে টক শো, আমাদের টক শোতে বারবার বলতো তারা একটা রাজনীতির নতুন বন্দোবস্ত তারা প্রতিষ্ঠা করতে চায়, এখন কি সব দলের নেতা কর্মী সবাইকে নিয়ে দল বড় করতে চায়, কিংবা তারা কি সেই নতুন বন্দোবস্ত থেকে পুরনো বন্দোবস্তে ফিরছে কিনা? আচ্ছা, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, সেটা একটা ছোট করে উত্তর দিই। সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে হ্যাঁ, তারা নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো কোনো ঘটনা তারা পাননি। তো দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ঘটনা কিন্তু আমরা শুধুমাত্র এনসিপি বা 11 দলীয় জোটের পক্ষ থেকে এসছে ব্যাপারটা কিন্তু তা না, বিএনপির পক্ষ থেকেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসছে। সুতরাং এখানে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায়, যেমন আমরা ভুক্তভোগীতে বেশিরভাগ 11 দল, তারা বললেও এটা সেরকম ইয়ে না, কিন্তু দেখেন এখানে কিন্তু ঢাকা 8 আসনে আমরা কিন্তু এটা বলেছি বিভিন্ন সময়, এবং এটা যদি আপনারা মানে সেদিনকার যে ঘটনা সেটা তো আমাদের চোখের সামনেই ঘটেছে, এবং একেবারে নির্বাচন কমিশনকে কিভাবে করে প্রভাবিত করে এই কাজগুলো করা হয়েছে সেটাও আমরা দেখেছি। সুতরাং এই জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ঘটনা ঘটেছে, এটা সেই সময় আসলে ওনাদের অবজারভেশন, হয়তো একেবারে সার্বিক অবজারভেশনে ওনাদের মনে হয়েছে
যে এটি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নির্বাচন নিয়ে একটা কথা অবশ্যই বলতে হবে, এটা স্বীকার করতেই হবে যে বাংলাদেশে যেই ভালো নির্বাচনগুলোর কথা আমরা জানি তার মধ্যে অবশ্যই এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে এটা ক্রেডিট দিতে হবে যে কোনো ধরনের সংঘর্ষ, সেরকম বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়া কোনো একটি নির্বাচন হতাহতের ঘটনা ঘটেনি। এবং আমি বলবো যে এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা আমরা দায়িত্বশীলতার পরিচয় পেয়েছি, কারণ তাদের যারা নেতাকর্মী তারা আসলে লাগাম টেনে রাখতে পেরেছে এবং কোনো ধরনের সহিংসতা ঘটেনি, এটার ক্রেডিট তাদের। এবার আমি থেকে পুরনো বন্দোবস্ত যাচ্ছে কিনা এবার হচ্ছে আসি, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দল, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, খুবই নবীন রাজনৈতিক দল, এবং এখানে যারা আছেন আমরা প্রথম থেকে যারা একেবারে জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে 5 আগস্টের পরে আমরা এই রাজনৈতিক দলটি গড়ে তুলবো বলে ভাবলাম, তাদের প্রত্যেকেরই কিন্তু বয়স আন্ডার 30। আমরা সবাই বেশিরভাগ এই বয়সের। সুতরাং যখন একটি দল বড় দল হিসেবে হতে চায় বা বাইরের অনেক মানুষকে আমরা অ্যাকোমোডেট করতে চাই, তখন কিন্তু আমাদের আসলে যে কোনো দলের কথাই এখানে বলেছে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলেছেন যে কোনো দল থেকেই আসতে পারে। দেখেন এখন আপনারা হয়তো যেটা ইন্ডিকেট করছেন যে আওয়ামী লীগ থেকে আসতে পারে কিনা, ছাত্রলীগ থেকেও আসতে পারবে, ছাত্রলীগ থেকেও আসতে পারবে। দেখেন ছাত্রলীগ থেকে কিন্তু 5 আগস্টের আগে যখন আন্দোলনে তখন কিন্তু অনেকেই এসছে এবং তারা কিন্তু অনেক বেশি রিস্ক নিয়ে এসছে। যে যদি আসলে ছাত্রলীগের একটা বড় গ্রুপ কিন্তু তখনই পদত্যাগ করে আন্দোলনের সময় আমাদের সাথে যুক্ত হয়েছে। সুতরাং যদি আসলে এই সরকারটার পতন না হতো তাহলে সবচেয়ে বেশি রিস্কে থাকতো তারা, কারণ তারা হচ্ছে ঘরের লোক থেকে তারা যখন আসলো এবং তারা গুপ্ত বলতে দেশের প্রয়োজনে তো তারা নিজেদের জায়গাটা স্যাক্রিফাইস করবে অবশ্যই। কারণ দেখেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে বা ছাত্রলীগের সাথে যুক্ত, এই জায়গায় কিন্তু আমরা খুব একটা জিনিস দেখি যে তারা কিন্তু অনেক বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়, কারণ আপনার একটা সিটের নিশ্চয়তা নাই বিশ্ববিদ্যালয়গুলোতে। স্যার আমার সাথে একমত হবেন, কারণ প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা ফ্যাসিবাদী আমলে দেখেছি যে একটা বৈধ সিটের জন্য একজন স্টুডেন্টকে একটা পলিটিক্যাল আশ্রয় কিন্তু তাদের হলে উঠতে হতো। সুতরাং ছাত্রলীগকে যদি ওইভাবে করে আমরা ডিফাইন করি সেটা কিন্তু ভুল হবে। তবে আমি বলবো যে ছাত্রলীগরা এই ছাত্র নিপীড়নের সাথে জড়িত ছিল না, যারা আসলে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল না, যারা কিনা এই আন্দোলনের সাথে শরিক হয়েছে, তারা যদি আসতে চায় তাহলে তো কোনো অসুবিধা নাই। এবং যে এরকম অনেক এলাকায় আমরা দেখেছি যে যারা আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছে অথবা স্বতন্ত্র নির্বাচন করেছে কিন্তু এলাকায় খুব জনপ্রিয়, সেই মানুষগুলো কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চায়, একেবারে স্বতন্ত্র কিন্তু তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। নতুন বন্দোবস্ত বলতে দেখেন আমাদের সাথে আসতে গেলে বাংলাদেশপন্থী যে রাজনীতিটা আমরা করতে চাই, বাংলাদেশের মানুষের অধিকার ভিত্তিক যে রাজনীতি করতে চাই, তারা যদি আসলে কোনো ধরনের চাঁদাবাজি বলেন, কোনো ধরনের এই ধরনের অনৈতিক কোনো অর্থনৈতিক সিস্টেমের না এসে তারা যদি আমাদের রাজনীতিটা করতে চায় তাহলে করতে পারবে। দেখেন এনসিপি কি রাজনীতি করবে এটা তো এনসিপি আসলে বলছে। সুতরাং প্রত্যেকটি দলেরই একটা লক্ষ্য হচ্ছে দল বড় করা, সেই জায়গা থেকে অবশ্যই সব ধরনের মানুষই আমাদের নিতে হবে। উত্তর একদম ক্লিয়ার। যদি ডক্টর আব্দুল কাদের যদি বলি, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে মাত্র 2 মাসের মধ্যে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে। 2 মাসে কি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে বিএনপি? আমি জানি না এটা কোনো জনপ্রিয়তা মাপার জন্য। আমি যেটা দেখছি যে এর আগে বাংলাদেশে যতবারই নির্বাচন হয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক কিংবা প্রশ্নের ঊর্ধ্বের নির্বাচন হয়ে যখন একটা সরকার আসে, কোনো সরকারই আপনার বিরোধী দলের পক্ষ থেকে এত বেশি চাপ অনুভব করেনি। এইবারই দেখছি যে নির্বাচনের পরে আপনার প্রতিটা দিনই আপনার সরকারি দলকে প্রচুর চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। মনে হচ্ছে যে এখনই আসলে ক্ষমতায় যেতে হবে, এখনই করতে হবে। এই জন্যই অজনপ্রিয়তার কথা আসছে। এবং এত বেশি চ্যালেঞ্জের মোকাবেলা আসলে অন্য কোনো সরকারও করতে হয়নি, কারণ দীর্ঘ ফেসিবাদী আমলের যে অব্যবস্থাপনা ছিল সেই অব্যবস্থাপনার লিগেসি তারা টানছে। ইন্টারিম সরকারের যে ব্যর্থতা ছিল সেই লিগেসিও তাদেরকে টানতে হচ্ছে। এর মধ্যে এই 2 মাসে কিন্তু প্রচুর আপনার জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন। এবং এই এতগুলো কাজের মধ্যে এখন অজনপ্রিয় কীভাবে হয়ে গেল এটা আসলে আমার বোধগম্য নয়। এটা পলিটিক্যাল রেটরিক হতে পারে,
যে খুব দ্রুতই যদি তারা আবার আন্দোলন সংগ্রামে যেতে চায়, জনসম্পৃক্ত কর্মকাণ্ড করতে চায়, সেটা এই ধরনের একটা বার্তা দেওয়ার হয়তো বা চেষ্টা করছে। এবং এটা সিগনিফিকেন্ট যে আগামী 6 মাসে কোথায় যাবে, এটাতে হয়তো বা ওনারা বুঝাতে চাচ্ছেন যে আগামী 6 মাসে তারা আরও বেশি অস্থির হয়ে উঠবেন। এটা আমার কাছে মনে হয়েছে। যে আপনার কি মনে হয় না তারা কোনো অন্যায় দাবি নিয়ে রাজপথে আসছে, অন্যায় কোনো দাবি নিয়ে? রাজপথে তো এখনো আসেনি, রাজপথে আসার মতো রাজপথে বিভিন্ন আন্দোলন করলো তো তারা, কোনো জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের বড় কোনো কর্মসূচি রাজপথে তো দেয়নি। আন্দোলন করছে। এক দুইটা কথা হয়তো বা বলেছে বা বিভিন্ন টক শোতে আলোচনা হয়েছে। ওইরকম জনসম্পৃক্ত বড় কোনো আন্দোলনের লক্ষণ কিন্তু এখনো দেখা যাচ্ছে না, বা তারা এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এবং আমার কাছে মনে হচ্ছে যে এইটা বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং। এক হলো প্রচুর পরিমাণে জনবান্ধব কাজ করা, অর্থনীতিকে ঠিক রেখে, এবং বৈশ্বিক যে এখন আপনার সংকটগুলো চলছে, যুদ্ধ পরিস্থিতি, এর মধ্যে অর্থনীতি ঠিক রাখা এবং বিরোধী দলের এই যে অস্থিরতা, সেই অস্থিরতাটাকে মোকাবেলা করার জন্য সরকারি দলকে হয়তো বা আরও উদ্যমী, আরও উদ্যোগী, আরও জনসম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ধন্যবাদ। ভূমিকা রাখতে হবে। মনিরা শারমিন, কিসের ভিত্তিতে নাহিদ ইসলাম বললেন যে এই সরকার 2 মাসের মধ্যে অজনপ্রিয় হয়ে গেছে এবং 6 মাস পরে কি পরিণতি হতে পারে? আসলে আপনারা কি বলতে চাচ্ছেন? দেখেন, আমি যেভাবে দেখি যে এই সরকার অজনপ্রিয় হতে যাওয়ার প্রথম অসুবিধার জায়গাটা হচ্ছে যে অধিবেশন যে প্রথম দিন, যেদিন আসলে শপথ নেয়ার কথা, সেদিন আসলে তারা তাদের কমিটমেন্টটা ভেঙেছে। আমাদের সংবিধান সংস্কার পরিষদে তাদের শপথ নেওয়ার কথা ছিল, তারা শপথ নেননি। এবং পরবর্তীতে আমরা তাদের বিভিন্ন কথায় বার্তায় এই যে সংস্কার বিরোধী এক ধরনের যে তাদের আন্তরিকতার অভাব এবং সংস্কার বিরোধী একটা অবস্থান, এটি কিন্তু স্পষ্ট হয়েছে ক্রমেই। যদিও তারা মুখে বলছে যে আমরা জুলাই সনদের প্রত্যেকটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করব, এটা ওনারা প্রায় প্রতিদিনই বলছেন, কিন্তু আলটিমেটলি ওনাদের কার্যক্রমে আমরা দেখলাম যে 11টি অধ্যাদেশ বাতিল করা হলো। সেই অধ্যাদেশগুলো কিন্তু আমি জানি না যে ওনারা কি ভেবে আসলে অধ্যাদেশ বাতিল করলেন, কারণ একটি অধ্যাদেশও যদি আসলে সংসদে পাশ হয়ে আইন হতো, তাহলে আসলে জনগণের কোন ক্ষতিটা হতো এটা আমি বুঝি না। তো এই জায়গাগুলোতে আসলে ওনারা ক্রমেই নিজেদের যে এক ধরনের সংস্কারের ক্ষেত্রে এক ধরনের অস্পষ্ট অবস্থান এবং নির্বাহী ক্ষমতা কমলে যেই নির্বাহী ক্ষমতাটা আসলে যে অধ্যাদেশটি কমায় সেটি তারা বাতিল করছে, এবং যেই অধ্যাদেশটি নির্বাহী ক্ষমতা বাড়ায়, যেটি আসলে হয়তো বিশেষ পরিস্থিতিতে করা হয়েছিল, কিন্তু সেটি তারা আসলে রেখে দিচ্ছে। এই ধরনের বিষয় আমরা দেখেছি। সুতরাং সংস্কারের বিপক্ষে এক ধরনের তাদের অবস্থানটা জানান দিয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 5 আগস্ট পরবর্তী সময় দেখেন স্যার একটা কথা বলছেন, আমি একটু সম্মানের সাথেই আমি একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে যে শুধুমাত্র বিরোধী দল যে তাদের আসলে রিবাট করছে, তাদের হলো বিভিন্নভাবে চাপে ফেলছে, এটা কিন্তু সত্য না। কারণ 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু দেখছে যে এখন সবচেয়ে অসুবিধার জায়গা কি, এখন তো 2006 সাল না, সবকিছু ডকুমেন্টেড। এটা বোঝা যায় যে 2 মাস আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ 2 মাস আগে কি মন্তব্য করেছে একই বিষয়ে, এখন আবার কি মন্তব্য করছে। সুতরাং এই জিনিসগুলো আসলে কম্প্যারিজন কিন্তু সবাই করছে, একদম সাধারণ মানুষ। এখন এটা তো জেনজি জেনারেশন, তারা খুব সহজেই দুইটা ভিডিও একসাথে জুড়ে দিয়ে তারা এটা নিয়ে মিমস করতে ভালোবাসে। সুতরাং আমার মনে হয় যে এই প্রেক্ষাপটটাও তাদের বিবেচনা করা দরকার। তারা যখন আসলে এক ধরনের কমিটমেন্ট দিয়ে এসে এখন সেই কমিটমেন্ট আবার ভাঙছেন, সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের একটা গুরুত্বপূর্ণ ওয়েক আপ কল দরকার। এবং আরেকটা কথা বলতে চাই যে কার্ডের রাজনীতি দেখেন, এই যে এখন যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে মোটামুটি এখন সবচেয়ে ভালো ব্যবসা যদি বলি, বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে চায়, যে কোনো উদ্যোক্তা, তার সবচেয়ে ভালো ব্যবসা হবে হচ্ছে কার্ড হোল্ডার বিক্রি করা। অনেক ধরনের কার্ড হোল্ডার সে অ্যাডপ্ট করতে পারে, ধরেন স্বয়ংক্রিয় অনেক কিছু অ্যাডপ্ট করতে পারে, কার্ড হোল্ডারের মধ্যেই যত ধরনের নতুনত্ব নিয়ে আসতে পারবে, এটাই হচ্ছে নতুন একটা ব্যবসা। এবং উদ্যোক্তাদের জন্য এটা খুব ভালো ব্যবসা, কারণ এখন কার্ড যত বাড়ছে, কার্ড তো আসলে রাখতে হবে কার্ড হোল্ডারের মধ্যে। তো এই যে দেখেন একটা, যেখানে আমরা বলছিলাম যে এনসিপির পক্ষ থেকে আমরা বারবার করে বলছিলাম যে এত কার্ডের তো দরকার নাই, এই যে ফুয়েল কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড থেকে শুরু করে আমরা যেই কার্ডগুলো দেখছি, সেই কার্ডগুলো নিয়ে কিন্তু মানুষ হাতে নিয়ে ঘুরছে, কিন্তু সেটির দ্বারা যে আসলে প্রয়োজনটা, সেই প্রয়োজন আসলে তারা পূরণ করতে পারছে না। সুতরাং এত কার্ডের থেকে বাংলাদেশে তো প্রত্যেকটা নাগরিককে একটা কার্ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তাদের এনআইটি সিটিজেন কার্ড। সেই সিটিজেন কার্ড দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান করা, এটাই আসলে হওয়া উচিত যে নতুন বাংলাদেশের একটা লক্ষ্য। সেটা হচ্ছে না। আবার দেখেন জ্বালানি সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে যেই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হলো, প্রথম দিকে বলা হলো কোনো জ্বালানি সংকট নাই, কোনো দাম বাড়বে না, কিছু না, এই দিয়ে আসলে একটা সিন্ডিকেট, যেটা তাদের
একটা শক্তিশালীকরণ করা হলো, যাতে করে পরবর্তীতে এই সিন্ডিকেটরা আসলে কারা হয় বলেন তো? সিন্ডিকেট কখনো দেখছেন আপনি যে সরকার দলীয় ছাড়া বিরোধী দলীয় হয়? কারণ সিন্ডিকেট সবসময় ক্ষমতার সাথে থাকে। সুতরাং সিন্ডিকেটকে আরো শক্তিশালী করার মাধ্যমে এখন দেখেন সবচেয়ে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, যারা এই 16% দাম বাড়ার পরে এবং বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সুতরাং যারা সিন্ডিকেট তারা কিন্তু এখন অল্প অল্প করে সেই তেল জ্বালানি তারা এখন ছাড়ছে এবং মানুষকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে এখন হচ্ছে। অবশ্য জেমটেম নাই, দীর্ঘ সারিও নাই। হ্যাঁ, এখন দীর্ঘ সারি আচ্ছা আপা, আমার কাছে সময় খুবই কম, আমি শেষ প্রশ্নটা করি আপনার কাছে। সেটা হচ্ছে মুনিরা শারমিন যদি বলি এনসিপি থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিল, তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এই বাতিল হওয়ার দায় কাকে দিবেন? আপনি নিজে, নাকি আপনার দল, নাকি আপনাদের জোট? না, দেখেন, প্রথমত হচ্ছে এই মনোনয়নপত্র বাতিল হওয়ার মেইন আমি যদি বলি সেটা হচ্ছে যে একটা আইন, হ্যাঁ, যে আইন আসলে সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে একটা বড় বাধা। হ্যাঁ, কিন্তু আমরা কি জানি, আইন তো সবার জন্য সমান। আইন যদি মনিরা শারমিনের জন্য সমান হয় তাহলে আইন মাধবী মারমার জন্য সমান হবে, আবার আইন জিবা আমিনের জন্য সমান হবে, আইন আন্না মিনজের জন্য সমান হবে, ফাহমিদা হকের জন্য মানে সমান হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম যে একই আইনে প্রথমত দেখলাম যে এই যে মাধবী মারমা তিনিও একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেটা হচ্ছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ। সেখান থেকে উনি আজকে 28 তারিখ, গত 26 তারিখে উনি পদত্যাগ করেছেন। 3 বছরের বালাই তো বাদ দেন, এটা তিনি পদত্যাগ করেছেন 26 তারিখে, কিন্তু 26/4/2026 এই তারিখে উনি পদত্যাগ করেছেন। কিন্তু উনি কিন্তু বিএনপি সংরক্ষিত নারী আসনে কিন্তু বৈধভাবে আসলে তাকে মনোনীত করা হলো। আন্না, জি, ওটা হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আন্না মিন্স উনি হচ্ছে ব্র্যাক, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এখানে আরপিও মোতাবেক বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বাইরের ফান্ড গ্রহণ করে এবং তার যদি কার্যনির্বাহী কোনো পদে যদি কেউ থাকে তাহলে কিন্তু তিনি যোগ্য হবেন না, এবং তার এই 3 বছরের একটা বার আছে। এখানে কিন্তু তারা মানতে বাধ্য। এইটা তো এই ক্ষেত্রে তো তারা যদি আরপিও মানে নির্বাচন কমিশন তো আরপিও মানতে বাধ্য, সেটা যদি মনিরা শারমিনের জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে তো এই 4 জনের জন্য এই বিষয়গুলো কিন্তু একই, মানে আরপিওতে প্রত্যেকটি ধারাতে এই কথাটা বলা হয়েছে। এটিও একটি সরকারি, বান্দরবন পার্বত্য জেলা পরিষদের যেটা সেটা সংবিধিবদ্ধ, সরকারি না। ব্যাংকগুলো ব্যাংক আইনে চলে এবং এটি হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্ট্যাচুটরি অথরিটি। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন একটা বড় অসুবিধা। সেটা যদি বিএনপির ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট যখন ইলেকশনের কথা দেখেছি, ডিরেক্ট ইলেকশনেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে দেখা গেছে অনেক ঋণ খেলাপি কিন্তু গেছে, দ্বৈত নাগরিক গেছে। এখন আমরা দেখছি যে জিবা আমিন তিনি কিন্তু দ্বৈত নাগরিক, তিনি যুক্তরাজ্যের নাগরিক, কিন্তু তিনি দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত নারী আসনে কিন্তু উনি বৈধ হিসেবে ঘোষণা হয়েছে। সেই জায়গায় আমি হচ্ছে নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগপত্র দিয়েছি এবং আমি এখন উচ্চ আদালতে এই বিষয় নিয়ে রিট করব যাতে করে আমার প্রার্থিতা ফেরা। ধন্যবাদ অসংখ্য। ডক্টর আব্দুল কাদের স্যার, আপনি কিছু বলবেন কিনা যে আসলে তাদের সাথে অন্যায় হয়েছে? যদি বলি আমি আসলে খুব করে চাই যে উনি সংসদে আসুক। আমি আসলে এনসিপির ভক্ত বলতে পারেন। এনসিপি মাত্র 6টা আসন পেয়েছে, এটা আমার জন্য একটা মানে কষ্টের কারণ। আমি চাই যে তাদের প্রতিনিধি সংখ্যা বাড়ুক, তারা তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আন্দোলনে তাদের ভূমিকা। কিন্তু তারা খুবই অবাক করেছে আমাকে, বিশেষ করে জামাতের করলো যে সংরক্ষিত নারী আসন যেটা পাওয়ার কথা সেটাও দিতে চাচ্ছে না। না, আমি বললাম যে আমি তো চাই যে উনি আসুক, হ্যাঁ, সেটা দিতে চাচ্ছেন আপনার আদালতের যে সিদ্ধান্ত, সেটার জন্য অপেক্ষা করতে হবে। একটি জিনিস কিন্তু দেখেন, এখনো তাদের কাছে আমি আশাহত হয়েছি যে তারা জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে তাদের যে সম্ভাবনাটা ছিল সেটা অঙ্কুরেই একটু হুচটকে খেয়েছে। এখনো কিন্তু তারা সরকারের কোনো ভালো দিকই দেখছেন না। দেখেন যে অধ্যাদেশ 11টি অধ্যাদেশ বাতিল হয়েছে উনি বলেছেন, আসলে অধ্যাদেশ বাতিল হয়েছে 4টি এবং 16টি অধ্যাদেশ নতুন করে বিল আকারে আনা হবে। কিন্তু 113টি অধ্যাদেশ যে পাশ হলো এটা নিয়ে কিন্তু সরকারি দলকে কেউ ধন্যবাদ দিচ্ছে না। আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি হিসাব করে দেখেছি প্রতি 3 দিনে একটি করে অধ্যাদেশ তারা তৈরি করেছে। যে সময়টাতে ক্ষমতায় ছিল এর মধ্যে মোট 133টা অধ্যাদেশ করতে গেলে প্রতি 3 থেকে সাড়ে তিন দিনে একটি অধ্যাদেশ তৈরি করতে হয়েছে। এত তাড়াতাড়ি এতগুলো অধ্যাদেশ তৈরি করতে গেলে ভুলভ্রান্তি থাকতে পারে না? সেই এখন নির্বাচিত সংসদ, তারা একটা বিশেষ কমিটি ছিল, সেই কমিটিতে যাচাই বাছাই করে দেখেছে, সেই ভুলভ্রান্তিগুলো সংশোধিত করে নতুন করে বিল আনলে অসুবিধার কিছু তো আমি দেখি না। তাতেই যদি বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানো হয় তাহলে
আসলে এনসিপি যখন এই কাজটা করে তখন আমার একটু কষ্ট লাগে যে তারা সেই ইতিবাচক রাজনীতি যেটা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম সেটি কিন্তু আসলে খুব বেশি দেখা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছিলেন মুনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে নিশ্চয়ই আপনারা আমাদের এই আলোচনা দেখেছেন, উপভোগ করেছেন, সেই জন্য আপনাদেরকেও প্যান্ডালে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।